আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বতন্ত্র বার্তা সাপ্তাহিক সাহিত্য আড্ডায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে এই মুহূর্তে কবি, লেখক ও সাহিত্যিক মোহাম্মদ স্বপন আহমেদ, এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ রিসালাত মিরবহর। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। স্বপন ভাই, স্বতন্ত্র বার্তা সাপ্তাহিক সাহিত্য আড্ডায় আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমার প্রিয় পাঠক, দেশবাসী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। স্বপন ভাই, আপনি যেহেতু নাম স্বপন আপনার, সেহেতু আমি আপনাকে একটু ছোট্ট করে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। এই মুহূর্তে আসলে কোনো স্বপ্ন দেখছেন কিনা জীবন নিয়ে, এবং যদি দেখে থাকেন তাহলে আসলে তা কি আমাদের জানাবেন। আসলে আমার নামটা স্বপন, এখন স্বপ্ন দেখার বিষয়টা আমার ভিতরে এই নামের উপর ভিত্তি করে আসে। তবে আমার জীবন নিয়ে স্বপ্ন দেখার চেয়ে আমি স্বপ্ন দেখি এই দেশবাসী, বিশ্ববাসী সবার মঙ্গল কামনা এবং সবার স্বার্থে এবং সবাইকে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশে দেখার স্বপ্ন আমি দেখি। স্বপন ভাই, আপনার শৈশব আসলে কোথায় কেটেছে? আসলে আমার শৈশব, আমার জন্মস্থান জামালপুর জেলার শৈশবাড়ি উগলদিঘি গ্রামের সুবর্ণখালী নদীর তীর দিয়ে কেটেছে, এবং সুবর্ণখালী নদীর সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত। আমার ওই নদীর কাশফুল, নদীর বালুচর, এগুলো দিয়ে আমার শৈশব কেটেছে আমার গ্রামের বাড়িতে। অবসর সময়ে আসলে আপনি কি করেন? অবসর সময়ে আমি বই পড়ি, গান শুনি এবং সময় পেলে একটু হাঁটাহাঁটি করি। এখন তো আমি একা থাকাটা বেশি পছন্দ করি এবং একা একাই চলার চেষ্টা করি। আচ্ছা, কবে থেকে আসলে মূলত আপনার এই লেখালেখির জগতে প্রবেশ করা? লেখালেখি জগতে প্রবেশ করা বলতে 90 দশকের দিকে মোবাইল ছিল না, তখন আমরা মনের ভাব আদান প্রদান করতাম চিঠির মাধ্যমে। এই চিঠি লেখা থেকে শুরু করে ধীরে ধীরে আমি সাহিত্যের জগতে আসা, আমার উপন্যাস লেখা, পরে কবিতা লেখা, এভাবে আমার পথ চলা আর কি শুরু। যেহেতু চিঠি বললেন 90 দশকে আপনি লিখেছেন, আসলে আমি একটু জানতে চাই যে আসলে 90 দশকের ওই সময়টাতে যখন আপনারা চিঠি লিখতেন, তখন আপনার মন থেকে কি কাউকে চিঠি লিখেছেন কিনা, এরকম হয়েছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ হয়েছিল 90 দশকে আমার চিঠি লেখা, এবং শুধু আমার না, আমি আমার বন্ধু বান্ধব এদের চিঠি লিখেছিলেন মূলত, এবং কাকে লিখেছিলেন? লিখেছিলাম আমি তখন বলাটা পঞ্চম শ্রেণীর দিকে হবে। তো এইদিকে আমার একজনকে আমি ভালোবাসি, নামটা বলতে চাইলাম না, উপক নাম হিসেবে সাথীকে আমি চিঠি লিখেছিলাম, এবং তাহা ওই সম্পর্কটা আমাদের ওই 98-এর বন্যায় ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বন্যায় মনে হয় যে আমার ভালোবাসা ওই বন্যার জলে ভেসে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বতন্ত্র বার্তা সাহিত্য আড্ডা, এবং 98 সালের বন্যায় তার ভালোবাসা ভেঙে গেছে। তো আমি একটু জানতে চাইবো, তারপরে আসলে কি আপনার সাথে সেই ভালোবাসার মানুষটির কি কখনো যোগাযোগ হয়েছে কিনা বা কিছু? হ্যাঁ, হয়েছিল, এবং যদি সময় পাই হয়তো এখনো দেখা করার বা সাক্ষাৎ করার যে একটা বিষয়, এটা আমাদের ভিতর থাকে, কিন্তু হয়তো কর্মব্যস্ততার মাধ্যমে থাকার কারণে আর সময় হয়ে ওঠে না। আচ্ছা স্বপন ভাই, আমরা জানি যে আপনি দেশ এবং বিদেশে বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে আপনার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে, কবিতা। তো আসলে এই লেখনী জগতে আপনি যে কবিতাগুলো লিখেছেন, তার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় একটি কবিতা আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে আবৃত্তি করে শোনাবেন। আসলে আমার লেখা কবিতা অনেক পত্রিকা, বই এখানে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি আবৃত্তি করার শিল্পী না। তবে আমি আপনাদের একটা কবিতা পড়ে শোনাতে পারি। এই কবিতার নাম সময় বয়ে যা। পথিক আমি হেঁটে চলি মনে নিয়ে বল, পথের দ্বারে হেজল ছায়া বাতাস করেছে ছল। নদীর তীরে হেঁটে হেঁটে সাগরে যাই পিছে, ঝর্ণা বলে ক্লান্ত তুমি সাগরে যাও মিশে। তো আসলে লেখালেখির এই জগৎটাকে আপনি কেন বেছে নিলেন, এক? আর দ্বিতীয় হচ্ছে, আমরা আরেকটু জানতে চাইবো যে আসলে আপনার যখন মন বিষণ্ণ থাকে তখন আসলে আপনি কি করেন? আসলে আমার মন বিষণ্ণ যখন থাকে তখন আমি একা থাকার চেষ্টা করি। আমার ব্রেনটাকে আমি চাই না যে অন্য কোনো দিকে অগ্রসর হোক, তার জন্য আমি একা থাকা পছন্দ করি।
এবং সাহিত্যটা শুরুতে মানে আমাদের তো এইটা শুরু হয়েছে 90 দশকের দিকে। তখন ওই যে এরকম মোবাইল ছিল না, চিঠি, এই চিঠি লেখা থেকে শুরু করে ধীরে ধীরে সাহিত্য জগতে পদার্পণ। আসলে কোনো বই বের হয়েছে কিনা কবিতার? হ্যাঁ, আমার একক বই প্রকাশিত হয়েছে, কবিতা এবং উপন্যাস। আমার প্রথম বই প্রকাশ হয় 2009 সালে। বইয়ের নাম মেঘের কোলে রোদ, এবং উপন্যাস বের হয় হৃদয়ের লেখা নাম। এবং 2018 সালে আমার একক আরেকটি বই কথার টেক্সট প্রকাশিত হয়। তবে আমি আমার বইগুলা প্রকাশিত হওয়ার পর বিক্রি এবং প্রচার ব্যাপকভাবে আমি সাড়া পাওয়াতে আমার পরবর্তীতে আমি এই লেখার জগতে আরো ভালোভাবে প্রবেশ করেছি। এখন বর্তমানে আমার আরো কিছু যৌথ বই আছে, হয়তো 30-35টার মতো যৌথ বই আমার লেখা প্রকাশিত হয়েছে। আমি একটু যদি জানতে চাই যে আসলে আপনি কোন লেখকের সবচেয়ে বেশি কবিতা পড়েছেন এবং কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে আমি মোটামুটি সবারই কিছু কিছু বই পড়েছি, তবে তার মধ্যে কাজী নজরুল ইসলামের বই আমার সবচেয়ে ভালো লাগে, এবং আমার প্রিয় একজন লেখক কাজী নজরুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি তরুণ লেখকদের একটা বিশাল অংশ কিন্তু সাহিত্যের মাঝে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে তরুণদের এই জায়গাটা আসলে পাকাপোক্ত হচ্ছে সাহিত্যের মাঝে, এবং তরুণদের এই জায়গাটাতে আসলে কতটা সাহিত্য মনা হয়ে উঠছে, বা তারা আসলে আমাদের দেশের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরতে পারছে কিনা? এখন তরুণ লেখকের সংখ্যা অনেক বেশি, এবং তরুণদের মধ্যেও অনেকেই প্রতিভাবান আছে, এবং অনেক তরুণ লেখক আজও পর্যন্ত তারা বোঝে না ছন্দ কাকে বলে, মাত্রা কাকে বলে, অক্ষর মাত্রা কাকে বলে, আমার এই অন্তমিল কাকে বলে। তবে তরুণ লেখকদের মধ্যে যারা মানে মেধা সম্পন্ন, ছন্দ বোঝে, মাত্রা বোঝে, অন্তমিল বোঝে, এরা আপনার থাকবে, লিখবে, এবং আমিও আশা করি যে আচ্ছা, এরা এই যে তারা ছন্দ বুঝতেছে না বা মাত্রা বুঝতেছে না, এর আসলে দায়টা আসলে কাদের? মানে এটা কি নতুন লেখকরা প্রশিক্ষণ নিয়ে বা দেখে শুনে বুঝে তারপর কবিতা লিখবে, নাকি আসলে তারা হঠাৎ করেই কবিতা লিখছে? আসলে কবিদের তো কোনো বিশ্ববিদ্যালয় নেই, কবিদের শিখারও কোনো জায়গা নেই। তো কবিদের একটাই শিখার জায়গা যে পড়তে হবে। যেমন আমি তরুণ লেখকের অনেক বই আমাকে গিফট করা হয়েছে, আমি তরুণ লেখকদের হয়তো 2-4টা কবিতা পড়ে তার চেয়ে আমি ওই নজরুল ইসলাম, ওই রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, আমাকে পূর্বে ফিরে যেতে হচ্ছে। আমি তো তরুণদের মধ্যে ফিরে আসতে পারতেছি না। তাদের লেখার মান তো এরকম না যে আমাকে টানতেছে, তাদের দিকে আকর্ষণ করতেছে, আমাকে সেই পুরানো যুগেই ফিরে যেতে হচ্ছে। এর কারণটা আসলে কি? মানে আপনি যেমনটি আর কি বলছিলেন যে আমি তো নতুনদের মধ্যে আসতে পারছি না, বা নতুন একজন লেখকদের লেখা পড়তে পারতেছি না। তো সেক্ষেত্রে আসলে আমরা সেই আগের বইগুলোই পড়ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও আমাকে বেশ কয়েকজন লেখক বলেছেন যে আসলে আমরা তরুণ যে লেখক আছে তাদের বইয়ের থেকে আমরা পুরাতন যারা লেখক রয়েছেন, আমাদের গুণী লেখক, তাদের বই পড়ছেন। আসলে কারণটা কোথায়? আসলে কারণটা ওই যে আমাদের জানার অভাব, পড়ার অভাব। এখন আমি ফেসবুকে একটা লেখা দেখলাম, এটা এআই নাকি আসলে মানে একটা লেখকের লেখা, এটা বুঝতে পারি না, হয়তো ওইটা পরে ওই ধারণার উপর আমরা কিছু লিখি। কিন্তু এখানে আমরা প্রকৃতি কিছু পাচ্ছি না। প্রকৃতি কিছু পাইতে হলে বই পড়ে জানতে হবে, নজরুলের লেখায় ছন্দ দেখতে হবে, অন্তমিল দেখতে হবে, অক্ষর মাত্রা দেখতে হবে, যে সেই কবিতাটা কিভাবে লিখছে, কোন ছন্দে লিখছে। আমরা এগুলা না করে ওই এআই 2-4টা কবিতা দেখে আমরা 2-4টা লেখা লিখলাম, এতে তো আমাদের সাহিত্য উন্নতি হবে না, বরং ধ্বংসের দিকে যাবে, এবং পাঠকের সংখ্যা আরো কমে যাবে ধীরে ধীরে। স্বপন ভাই, আমরা যদি একটু জানতে চাই যে আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এআই এর যে মাত্রা অতিরিক্ত ব্যবহার, এবং সেই ব্যবহারের কারণে কিন্তু আপনার অসংখ্য কবি লেখক নতুন নতুন বের হয়েছে। তো সেক্ষেত্রে আসলে মূলত এই পাঠকরা আসলে কিভাবে নিচ্ছে বিষয়টাকে? আসলে পাঠকটা নিচ্ছে, এবং নতুন নতুন যে লেখকগুলা বের হচ্ছে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের এই যৌথ বই প্রকাশনা। এবং যৌথ বইয়ে আপনি লেখা কেমন সেটা দেখবে না, তারা দেখবে যে আমি 2টা কবিতা নিলে 600 বা 700 টাকা পাবো। এখন এই টাকার জন্য তারা ওই লেখাটা নিয়ে যৌথ বই প্রকাশ করে আমরা নতুন লেখক হয়ে যাই। আচ্ছা, তাহলে কি তাতে কি প্রকৃত আসলে লেখক হওয়া গেল কিনা বিষয়টি? প্রকৃত লেখক যারা তারা লিখবে এবং থাকবে, এবং যারা নতুন লেখক টাকা দিয়ে লেখক হচ্ছে, কিংবা টাকা দিয়ে সম্মাননা নিচ্ছে, বা এআই দিয়ে লিখছে, এরা থাকবে না, এরা ঝরে যাবে।
প্রকৃত লেখক যারা এরাই থাকবে এবং এদের লেখা সবসময় পাঠক পড়বে। এখন আপনি যদি দেখেন যে পাঠকের সংখ্যা কমছে, এদিক তো বিচার করলে আবার আমাদের কিন্তু লেখকের সংখ্যা এআই এর যুগে অনেক বাইরে গেছে। এখন কয়জনের লেখা কয়জন পড়বে, এরকম একটা কিন্তু পাঠকের কিন্তু একটা সমস্যা আছে। প্রকৃত লেখক যারা এদের লেখা পাঠক পড়ে এবং পড়বে এই আশায় আমি রাখি। এবং যারা তরুণ লেখক আমি বলবো যে এআই বাদ দিয়ে বই পড়ে প্রকৃত জ্ঞান অর্জন করে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, যেটা দেশের মানুষের উপকার হবে সে ধরনের লেখা লেখো। সাহিত্যের আসলে মূলত কোন বিষয়টা আপনাকে বেশি উদ্বুদ্ধ করে বা অনুপ্রেরণা দেয়? সাহিত্যের যে বিষয়টা আমাকে অনুপ্রেরণা দেয় সবচেয়ে বেশি, আমি এখন কবিতাই বেশি লিখি এবং কবিতাগুলো আমি সবসময় সমাজের বাস্তব চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করি। স্বপন ভাই, যেমনটি আমরা আসলে বলছিলাম যে আসলে পাঠক আমাদের দিন দিন কমে যাচ্ছে, সেক্ষেত্রে পাঠক ফিরিয়ে আনার কোনো আমাদের উপায় আছে কিনা, তো আসলে আপনার ভাবনা থেকে মূলত পাঠককে আবার পাঠমুখী করার যে কোনো পদক্ষেপ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। পাঠকদের পাঠে ফিরিয়ে আনার জন্য আমি মনে করি যে আমরা ওই যে মেধা যেমন ভালো লেখক এদের বইগুলা প্রকাশ করা এবং এদের লেখাগুলো পড়া এবং সবাইকে বলতে হবে যে আসো আমরা বই পড়ি, মোবাইল ছাড়ি বই ধরি, কারণ মোবাইল ছাড়লে পরে আমরা বইয়ে হাত দিব। তার মানে আমরা পাঠক যে কমে যাচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের আজকে মোবাইল ফোন। আপনি কি মনে করেন যে বইয়ের যে পড়া মানুষটা আগে পড়তো, আগে আমরা একটা সময় ছিল, সোনালী একটা সময় ছিল যখন মানুষ উপন্যাস পড়তো, গল্পের বই পড়তো, এটা কিন্তু বিমুখ হয়ে গেছে আপনি যেমনটি বললেন আর কি মোবাইলের কারণে। তো সেক্ষেত্রে এটা একটি প্রধান বাধা বা অন্তরায় হিসেবে আমরা ধরতে পারি। তো সেক্ষেত্রে আজকে যে বর্তমান তরুণ প্রজন্ম রয়েছে আর কি, তাদেরকে এই মোবাইল থেকে দূরে রাখার জন্য কি করণীয় আসলে আমাদের? আসলে এদের মোবাইল থেকে দূরে রাখার জন্য আপনার ওই বইয়ের প্রতি আগ্রহ, পড়ার প্রতি আগ্রহ হতে হবে। যত পড়বে তত জানবে। এখন বই না পড়লে তো আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না, লিখতে পারবেন না। এখন আমি যখন না বুঝতে পারবো, না জানতে পারবো, আমি তো ভালো কিছু লিখতে পারবো না। আমাদের বই পড়ে ভালো কিছু শিখে ভালো কিছু লিখলে অবশ্যই পাঠক ফিরে আসবে, তখন মোবাইলের প্রতি আগ্রহটা ফিরে আসবে। কারণ আমাদের সময় বিনোদনের মাধ্যম ছিল বই, খেলাধুলা, এখন কিন্তু বিনোদনের মাধ্যম এখন মোবাইল। এই মোবাইল থেকে দূরে একটু সরে আমরা যদি পাঠে মনোযোগ দেই তাহলে পাঠক বাড়বে বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি আমরা আসলে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বইয়ের পরিবর্তে মোবাইল দিচ্ছি কিনা, বিষয়টি এমন কিনা? হ্যাঁ, এখন আমরা বিষয় হলো যে আমি ছোটবেলায় আমার মা বাবা দেখতাম গল্পের বই অথবা কোনো ছোটখাটো বই ছবি দিত, কিন্তু আমরা এখন ছোট বাচ্চা মানে 6 মাসের বাচ্চাকেও ওই কান্না থামানোর জন্য মোবাইলে দিই, মোবাইল অন করে আমরা ভিডিও বা অন্য একটা কিছু দেখাই। এটা থেকে, এই প্রবণতা থেকে ফিরে আমাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে, বই তুলে দিতে হবে হাতে, ভালো মানসম্মত বই যাতে বাচ্চারা কিছু শিখতে পারে। স্বপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাপ্তাহিক সাহিত্য আড্ডায় আপনি যুক্ত হয়েছেন, আমরা আশা করি আপনাকে আবারও কোনো এক সময় আমাদের মাঝে পাবো, সে অপেক্ষায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আজকের সাপ্তাহিক সাহিত্য আড্ডা। আমাদের বিশেষ অতিথি হিসেবে আজকে যুক্ত ছিলেন আমাদের সাথে মোহাম্মদ স্বপন আহমেদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।